তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের সপ্তাহে যে ক্লাস নিয়েছিলাম তোমাদের যে 1986 পলিসি, জাতীয় শিক্ষানীতি 1986 ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, তার যে ইতিহাসটা আমরা পড়েছি, আলোচনা করেছি যে কীভাবে জাতীয় শিক্ষানীতি তৈরি হলো। প্রথমে আমরা কোঠারি কমিশনের রেকমেন্ডেশনগুলো পড়েছিলাম, যেগুলো পরবর্তী রেকমেন্ডেশন। এছাড়া আমাদের স্বাধীন ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি কীভাবে তৈরি হলো, প্রথম তৈরি 1968, সেইটা তার ইতিহাস আমরা আলোচনা করেছি। তারপর 1979, তারপরে ফের নতুন করে ফের রিভিউ হয়েছিল 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে রিভিউ হয়েছিল, হয়ে বিভিন্ন আলোচনা চক্র উনি আলোচনা চক্রের ব্যবস্থা করেছিলেন এবং চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ এই নামে আলোচনা চক্র হয়েছিল। আলোচনা চক্রে বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীরা সেই আলোচনা চক্রে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্তরে মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছিল। পরামর্শ নিয়ে অবশেষে 1986 সালে জাতীয় শিক্ষানীতির নতুন রূপ আমরা পেয়েছিলাম। সেই শিক্ষানীতি কিভাবে তৈরি হলো, তার উত্থান কিভাবে হলো, সেখানে কি কি আলোচনা হয়েছিল, কটা অধ্যায় ছিল, 12টা অধ্যায় ছিল, সেগুলো আমরা আগের দিন আমরা আলোচনা করে জেনেছি, আমরা দেখেছি। আজকে আমরা তার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে ঢুকবো, যে 1986 পলিসিতে কি কি কথা বলা হয়েছে সেগুলো আমরা আজকে দেখব। যে 86 পলিসিতে মূল যে বিষয়বস্তুগুলো, যেগুলো নীতি হিসাবে গ্রহণ করা হয়েছিল, সেই নীতিগুলো আমরা আজকে দেখব। যাই হোক, আগে বলে দিই যে 1986 পলিসিতে নতুন কিছু নেওয়া হয়নি। 68 পলিসিতে যেগুলো নেওয়া হয়েছিল তারই পরিবর্তিত রূপ, তারই রিভাইজ অ্যাকচুয়ালি 1986। 1986 জাতীয় শিক্ষানীতি অ্যাকচুয়ালি রিভাইজড, মানে সংশোধিত জাতীয় শিক্ষানীতি। অ্যাকচুয়ালি মূল শিক্ষানীতিটা তৈরি হয়েছিল 1968 সালে। 68 সালে জাতীয় শিক্ষানীতিতে যে সকল নীতিগুলো গ্রহণ করা হয়েছিল, সেই নীতিগুলোরই কিন্তু সংশোধিত রূপ হচ্ছে 1986 সালে। অ্যাকচুয়ালি এটা 1968 পলিসি আমরা আগে শুনেছি যে 68 পলিসিতে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল, কিছু টাইম বেস নীতি ছিল, মানে পলিসি ছিল, সময়ের উপরে সময়ভিত্তিক পলিসি। সেই পলিসিগুলোর কার্যকারিতা মূল্যায়ন করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আলোচনা চক্রটা ডেকেছিলেন। তার উপর ভিত্তি করেই কিন্তু 1986 পলিসি রচিত হয়েছিল। সেই পলিসির যে মূল যে নীতিগুলো আমরা আজকে দেখব, সেখানে কি কি বলা হয়েছে, তার বিভিন্ন অধ্যায় আছে। এই বিভিন্ন অধ্যায়ের যে কথাগুলো আমরা এখানে দেখব, এখন আমরা আলোচনা করব। যেমন ধরো, এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভূমিকাতে কি বলা হয়েছিল, যে ভূমিকাতে মূল্য বলা হয়েছে যে এই পলিসিটা কেন, মানে 1986 পলিসি যে এই যে সংশোধনের কেন দরকার, সেইটা সম্পর্কে এখানে বলা হয়েছে। যে এই সংশোধন 1986 পলিসি যে কেন সংশোধন করা হলো, 68 পলিসিটা কেন রিভাইজ করা হলো, এখানে ভূমিকাতে সেই জিনিসটা আলোচনা করা হয়েছে। আগে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1968 সালের মানে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো কতটা কার্যকরী হয়েছে সেগুলো সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে এই পলিসিটা গ্রহণ করা হয়েছিল 68 পলিসিতে কিছু উন্নতি হয়েছিল বটে, কিছু মানে ভারতের শিক্ষা ব্যবস্থায় কিছু উন্নতি হয়েছিল, বেশ কিছু উন্নতি হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৎকালীন ভারতবাসীর যে চাহিদা, মানে যে ক্রমবর্ধমান চাহিদা, যে বহুমুখী চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছিল না ওই শিক্ষানীতির দ্বারা। তৎকালীন ভারতবর্ষের যে বহুমুখী চাহিদা, সেই চাহিদা কিন্তু পূর্ণ হচ্ছিল না। ঠিক আছে, সেই চাহিদা পূর্ণ করার জন্যই কিন্তু তোমার এই যে এই নতুন শিক্ষানীতি আবার সংশোধিত হলো। আধুনিক যুগে নতুন নতুন সুযোগ সুবিধাগুলি ভারতের জনগণ যাতে যথাযথ উপভোগ করতে পারে, সেজন্য মানব সম্পদ উন্নয়ন একান্ত প্রয়োজন। কারণ দিনের পরিবর্তন হচ্ছে, যত দিন যাচ্ছে তত বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে, ফলে সমাজের পরিবর্তন হচ্ছে, তোমার হচ্ছে মানুষের জীবনযাপনে পরিবর্তন হচ্ছে, তাহলে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। তো সেই সুযোগগুলো নিতে হবে। সেই সুযোগগুলো নিতে গেলে আমাদেরকে শিক্ষিত হতে হবে। আমরা যদি সেই সুযোগ নেওয়ার মতো যদি শিক্ষা যদি অর্জন না করতে পারি, আমাদের সেরকম যদি মানব সম্পদের উন্নয়ন না হয়, তাহলে কিন্তু সেই সুযোগগুলো নেওয়া যাবে না। ফলে সেই সুযোগগুলো নিতে গেলে কিন্তু শিক্ষাক্ষেত্রে 1968 পলিসি যে নীতিগুলো আছে, সেই নীতিগুলো যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই সুযোগগুলো নিতে পারি। যে বহুমুখী যে সুযোগ,
যে বহুমুখী যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূর্ণ হবে না। এই জন্যই কিন্তু নতুন করে আবার সংশোধনের একটা মানে প্রয়োজন হয়ে গেল, ঠিক আছে, এটা প্রয়োজন দেখা দিল। সেগুলিকে সক্রিয় মানে এই যে হচ্ছে আমাদের এমন এক জাতীয় শিক্ষা রচনা করতে হবে যার ফলে প্রায়োগিক ফলস্বরূপ দেশের ভবিষ্যৎ নাগরিকগণ জীবনের নতুন আদর্শগুলিকে সহজে অনুধাবন করতে পারবে, সেগুলিকে সক্রিয়ভাবে অধিগ্রহণ করতে সক্ষম হয়। নতুন যে আদর্শ তৈরি হচ্ছে, নতুন যে আদর্শ সৃষ্টি হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে সমাজ জীবনের, আমাদের প্রত্যেকের জীবনে যে পরিবর্তন হচ্ছে, আমাদের দেশের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সাথে নিজেকে তাল মিলিয়ে নিতে গেলে কিন্তু নতুনভাবে কিন্তু শিক্ষা লাভ করতে হবে, নতুন ধরনের শিক্ষা লাভ করতে হবে। সেই জন্যই কিন্তু নতুন করে জাতীয় শিক্ষানীতি রচিত হলো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে মানব সম্পদ উন্নয়ন কৌশল হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মূল বিষয়টাই হবে মানব সম্পদ উন্নয়ন করা, আর এই উন্নয়নের পরিকল্পনাগতভাবে রচনা করা, গভীর সংবেদনশীল সঙ্গে প্রয়োগ করে এই শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। তার শিক্ষানীতিটা মেনলি কি 68 পলিসিতে যেগুলো নেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে সেই সময় সেই অনুযায়ী অনেক কিছু বাস্তবায়িত হয়েছে, যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু উন্নতিটা বিচ্ছিন্নভাবে হয়েছে। তাই 68 পলিসিতে প্রথম বলা হয়েছে কী উন্নতি হয়েছিল, যেমন ধরো শিক্ষা সবকটি স্তরে শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, গ্রাম অঞ্চলে বিদ্যালয়গুলি অঞ্চলে 90% শিশুর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া গিয়েছে। 1968 পলিসির প্রভাব এগুলো। উক্ত শিক্ষানীতির 10+2+3 শিক্ষা কাঠামো দেশের প্রায় সবকটি রাজ্যে প্রবর্তন করা সম্ভব হয়েছে। প্রতিটি শিক্ষা স্তরে শিক্ষার মান পূর্বের তুলনায় উন্নত করা সম্ভব হয়েছে। শিক্ষার মধ্যে বিজ্ঞান মনস্কতা, নৈতিক মূল্যবোধ, জাতীয় সংহতি বজায় রাখার উদ্যোগী মনোভাব সৃষ্টি করার অনেকাংশ সফল হয়েছে। শিক্ষার প্রত্যেক পর্যায়ে পাঠ্যক্রমের পুনর্গঠনের প্রক্রিয়া চলমান। বিদ্যালয় স্তরে শিক্ষার পাঠ্যক্রম বিজ্ঞান, গণিত, কর্ম অভিজ্ঞতা ইত্যাদি আবশ্যিক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো করা হয়েছে, কিছু করা হয়নি তা নয়, উন্নতি কিন্তু হয়েছে, কিন্তু তবুও আরও উন্নতি দরকার। এই উন্নতি ভারতের সমাজের ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে আমাদের সুনিশ্চিত করবে, কিন্তু আমরা ভবিষ্যতে কীভাবে আরও উন্নতি করব সেই রাস্তা কিন্তু দেখাতে পারেনি। মানব ইতিহাসের প্রারম্ভিক মুহূর্ত থেকে শিক্ষা ব্যবস্থা বৈবর্তী স্বাভাবিক নিয়মগুলি, শিক্ষা ব্যবস্থা তো পরিবর্তন করতেই হবে। এই শিক্ষা ব্যবস্থা 1960 পরে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা যদি সারা জীবন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু উন্নতি হবে না। মানুষের জীবনযাপনে যেরকম পরিবর্তন হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে, তেমন শিক্ষা ব্যবস্থারও ওই ব্যক্তি স্বাভাবিক নেওয়া হবে। ফলে পলিসি চেঞ্জ করতে হবে, পলিসি রিভাইজ করতে হবে। এই কারণেই রিভাইজ করা হয়েছে। মানুষ সভ্যতা বহুমুখিতা স্পর্শে শিক্ষার এই স্বাভাবিক রৈখিক ওই ব্যক্তির ধারাও বহুমুখী হয়ে, তাহলে শিক্ষা ব্যবস্থা যেরকম চেঞ্জ হচ্ছে, মানুষের জীবনযাপন যেমন চেঞ্জ হচ্ছে, যেমন বহুমুখী চেঞ্জ হচ্ছে, যেমন বৈচিত্র্য আসছে, তেমনই তার সাথে করে জাতীয় শিক্ষানীতিটাও চেঞ্জ করা দরকার, ঠিক আছে। কারণ পুরনো যে জাতীয় শিক্ষানীতি, সেই নীতি কিন্তু আমাদের যে ভবিষ্যতের যে চাহিদা, চাহিদাগুলো কিন্তু বর্তমান ও ভবিষ্যতের চাহিদাগুলো কিন্তু পূরণ করতে পারবে না বা পারছে না। পুরনো যে 68-এ যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল, সেই শিক্ষানীতি কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের যে চাহিদাগুলো কিন্তু পূরণ করতে পারছে না। এই পশ্চাৎবর্তিত ফলে আগামী দশকগুলিতে ভারতীয় জীবন সম্ভবত অনেক বেশি মানবিক, ফলে আমাদের জীবনযাপন অনেক চাপের হয়ে যাবে। আমরা যে পরবর্তী যে উন্নতি, যে পরিবর্তনের সাথে আমরা তাল মেলাতে পারবো না, সেই জন্যই কিন্তু এই শিক্ষানীতিটি গ্রহণ করতে হবে। এজন্যই তাই আমাদের এমন এক জাতীয় শিক্ষা রচনা করতে হবে যার ফলে প্রায়োগিক ফলস্বরূপ দেশের ভবিষ্যৎ নাগরিকগণ জীবনে নতুন আদর্শ সহজে অনুধাবন করতে পারে এবং সেগুলিকে সক্রিয়ভাবে গ্রহণ করতে পারে। যাতে আমরা যা পরিবর্তন আসছে তাকে যাতে আমরা গ্রহণ করতে পারি, তার জন্য জাতীয় শিক্ষানীতিটা চেঞ্জ করতে হবে। এই কারণেই এটাই ভূমিকার মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে জাতীয় শিক্ষানীতির দ্বিতীয় অধ্যায় কি বলা হয়েছে, শিক্ষা লক্ষ্য ও দায়িত্ব। যে আজকে যে শিক্ষা, তার কি লক্ষ্য হওয়া উচিত, তার কি দায়িত্ব হওয়া উচিত, সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অংশে। লক্ষ্যগুলো আমাদের এখানে পর্ব বলা হয়, যেমন ধরো বলছে শিক্ষাকে জাতির বস্তুগত, আধ্যাত্মিক তথা সর্বাঙ্গীন বিকাশের মৌলিক উপাদান হিসেবে গ্রহণ করা হবে। তাই আমার জাতীয় দৃষ্টিভঙ্গির শিক্ষা লক্ষ্য, সকলের জন্য শিক্ষা আবশ্যিক। শিক্ষা আমাদের জাতির বস্তুগত এবং আধ্যাত্মিক, আমাদের জীবনে দুটো দিক আছে। একটা যে বস্তুগত দিক, এই যে আমাদের জীবনযাপন, এই ধরো মানে সারাদিন আমাদের এই পরিবার, তারপর ধরো আমাদের এই অর্থ, তারপরে খাওয়া দাওয়া, এগুলো হচ্ছে বস্তুগত দিক। আর সর্বাঙ্গীন দিক কোনটা? সর্বাঙ্গীন দিক হচ্ছে সর্বাঙ্গীন আধ্যাত্মিক দিক কোনটা? আধ্যাত্মিক দিকটা হচ্ছে ধরো আমরা যে ঈশ্বরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বর বলে
আমরা জানি, মনে করি যে সর্বশক্তিমান একজন আছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তাকে অনুভব করা, সে কি, তার তার কি ক্ষমতা, ঠিক আছে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, কেনই বা পাঠিয়েছেন, আবার কেনই আমাদের তুলে নেবেন পৃথিবীর বুক থেকে, সেটা আমাদের অনুভব করতে হবে। সেটা যে আধ্যাত্মিক দিক। এই দুটো দিকের নিয়ে আমাদের সর্বাঙ্গীন বিকাশ, ঠিক আছে। শিক্ষা এই দুটো দিকেরই বিকাশ ঘটাতে হবে, ঠিক আছে। বস্তুগত দিকের বিকাশ, যার মাধ্যমে আমরা জীবনযাপন করতে পারবো, আধ্যাত্মিক দিকের বিকাশ, যার মাধ্যমে আমরা আমাদের যে সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ যাই বলো, ভগবান যাই বলো, তাকে আমরা চিনতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে ঈশ্বরের একটা অংশ আছে, সেটা হচ্ছে আত্মা, ঠিক আছে। আত্মা বা সে আত্মাটা কিন্তু ঈশ্বরের অংশ, সেইটা কিন্তু ঈশ্বর আবার আমাদেরকে দিয়েছেন, আবার তিনি নিয়েও নেবেন। সে আত্মাটা যে ঈশ্বরের অংশ, সেই ঈশ্বরকে যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার পৃথিবীতে আসাই বেকার হয়ে গেল। তা সেইটা যে আধ্যাত্মিক বিকাশ, তার শিক্ষার লক্ষ্য দুটো দিকে বিকাশ, দুটো দিকে বিকাশ হলেই কিন্তু সর্বাঙ্গীন বিকাশ হয়। তাই জাতীয় শিক্ষানীতি বলছে যে শিক্ষাকে জাতির বস্তুগত এবং আধ্যাত্মিক তথা সর্বাঙ্গীন বিকাশে মৌলিক উপাদান হিসেবে গ্রহণ করা হবে। তাই জাতীয় সকলের জন্য শিক্ষা, তাই শিক্ষা যেহেতু মানুষের জন্য শিক্ষা, এই দুটো প্রত্যেকটা মানুষের এই দুটো দিক আছে, কিন্তু বস্তুগত দিক আধ্যাত্মিক প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তাই শিক্ষা হবে সকলের জন্য, সকল মানুষের জন্য। সে তোমার সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার দরকার। 2 নম্বর কি, শিক্ষা অপরের মতবাদকে গ্রহণ করা বা গ্রহণ করা মানসিকতা গঠনের একটি বিশিষ্ট ভূমিকা নেয়। শিক্ষা ব্যক্তি সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গি এমন সূক্ষ্ম পর্যায়ে উন্নতি করতে পারে, যার প্রভাবে জাতীয় পর্যায়ে ব্যক্তিতে পারস্পরিক। আমাদেরই ধরো মানুষকে নিয়েই তো সমাজ, আর আমি একাকী সমাজ হতে পারি না, আমার সাথে তুমি, তোমার সাথে ও, প্রত্যেককে নিয়ে সমাজ। আমাদের প্রত্যেকের মতবাদকে গ্রহণ করা বা সহন করা মানে সহ্য করার যদি ক্ষমতা না থাকে, যদি মানসিকতা না থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরই অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। এই জন্য বলছে শিক্ষার অপরের মতবাদকে গ্রহণ করা বা সহন করা মানসিকতা গঠনে একটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে। এই ভূমিকাটা শিক্ষা নেয়। শিক্ষা ব্যক্তির সংবেদনশীলতা দৃষ্টিভঙ্গিকে এমন এক সূক্ষ্ম পর্যায়ে উন্নতি করে, যার প্রভাবে জাতীয় পর্যায়ে ব্যক্তিতে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পায়, যার প্রভাবে ব্যক্তির মধ্যে বিজ্ঞান মনস্কতার স্থান সঞ্চারিত, যার প্রভাবে মানসিক আধ্যাত্মিক মুক্তি ঘটে। আমাদের পরস্পর ব্যক্তির মধ্যে সম্পর্ক তৈরি হয় শিক্ষা দ্বারা, ঠিক আছে। শিক্ষা দ্বারা পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি হবে, আমাদের পরস্পরকে গ্রহণ করতে পারবো, পরস্পরকে সহ্য করতে পারবো, এবং পরস্পরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, আমাদের মধ্যে একটা আকর্ষণ বল বৃদ্ধি পাবে, যার প্রভাবে আমরা বিজ্ঞান মনস্কতা হয়ে উঠবো, আমাদের মানসিক ও আধ্যাত্মিক মুক্তি ঘটবে। নাগরিকদের গুণাবলী সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক। এই যে গুণাবলী, এই যে অপরকে সহ্য করার ক্ষমতা, অপরের মতবাদকে গ্রহণ করার ক্ষমতা, অপরের প্রতি আকর্ষণ, বিজ্ঞান মনস্কতা এবং মানসিক আধ্যাত্মিক মুক্তি, এর দ্বারাই কিন্তু সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ভারতীয় সংবিধান রাষ্ট্র এই মূলনীতিরও প্রতিষ্ঠা করা অঙ্গীকার করা হয়েছে। সুতরাং শিক্ষার লক্ষ্য এই সাংবিধানিক আদর্শ চরিত্র তোলা। ভারতীয় সংবিধানে কিন্তু এই 3টে কথা গুরুত্বপূর্ণ: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এবং এই 3টে জিনিস তৈরি করতে গেলে আমাদের পরস্পরের মধ্যে গ্রহণ করা বা সহন করার ক্ষমতা বাড়াতে হবে, পরস্পরের মধ্যে আকর্ষণ শক্তি বাড়াতে হবে, বিজ্ঞান মনস্কতা হয়ে উঠতে হবে, আর মানসিক আধ্যাত্মিক মুক্তি ঘটাতে হবে। তবেই আমাদের শিক্ষা সঠিক হয়ে যাবে, আমাদের সংবিধানের যে সংবিধানের ধারা কিন্তু সফল হবে। সুতরাং শিক্ষা এটা লক্ষ্য, যে আমাদের মধ্যে এই সকল গুণাবলীগুলোর বিকাশ ঘটানো, যার দ্বারা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। 3 নম্বর লক্ষ্য, শিক্ষা জাতীয় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন পর্যায়ে মানব শক্তির বিকাশ সক্ষম। শিক্ষার ওপর ভিত্তি করেই জাতীয় বিকাশমুখী গবেষণা পরিমাণের সৃষ্টি হয়, আর এই সকল গবেষণার প্রায়োগিক ফল হিসাবেই সমগ্র জাতি আত্মনির্ভর হয়ে ওঠে। শিক্ষা আমাদের মধ্যে কি নিয়ে আসে? শিক্ষা আমাদেরকে প্রশিক্ষিত করে, বিভিন্ন কাজে আমাদেরকে দক্ষ করে তোলে, আমাদেরকে বিভিন্ন কাজে দক্ষ হতে, আমরা শিক্ষিত হয়ে বিভিন্ন কাজে দক্ষ হয়ে উঠি, গবেষণার ফলে আমরা দক্ষ হয়ে উঠি। তাহলে সেই যে দক্ষ হয়ে ওঠার ফলে কি হয়, আমরা সমাজের বুকে বিভিন্ন কাজ করতে পারি। সমাজের যে উৎপাদন ব্যবস্থা, দেশের যে উৎপাদন ব্যবস্থা আমরা অংশগ্রহণ করতে পারি। ফলে দেশের অর্থনীতি উন্নত হয় এবং আমরা আত্মনির্ভর হয়ে উঠি। আমরা কি হয়ে উঠি? আত্মনির্ভর। তাই এই শিক্ষানীতিতে শিক্ষাকে উপযুক্ত মানব সৃষ্টি কৌশল হিসেবে গ্রহণ করা হয়। উপযুক্ত মানব কোনটা হবে, উপযুক্ত মানব শক্তি কোনটা হবে?
যে আত্মনির্ভর হতে পারবে, যে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, যে দেশের উৎপাদন ব্যবস্থা অংশগ্রহণ করতে পারবে, যে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, সেরাম মানুষ তৈরি করা হচ্ছে শিক্ষার লক্ষ্য। এই যে বলছে উপযুক্ত মানব শক্তি সৃষ্টি, মানে ওই ধরনের মানব শক্তি, আত্মনির্ভরশীল মানব শক্তি, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া উপযোগী মানব শক্তি, দেশের উৎপাদন ব্যবস্থা অংশগ্রহণের উপযোগী মানব শক্তি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মানব শক্তি, এইরকম মানব শক্তি সৃষ্টি করা শিক্ষার লক্ষ্য। এরা একটা শিক্ষার লক্ষ্য। 4 নম্বর কি, সমগ্র ভারতের শিক্ষা ব্যবস্থা একটি বিনিয়োগের আমরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিবেচনা করা হবে, যা বর্তমান ও ভবিষ্যতে ভারতীয় সমাজকে তার আকাঙ্ক্ষিত উপজাত ফলগুলি সরবরাহ। শিক্ষা কি হবে? বিনিয়োগ। তোমরা জানো ব্যবসা করতে গেলে আগে বিনিয়োগ করতে হয়। ব্যবসা আগে কি ইনকাম হয়? আগে কি লাভ হয়? লাভ হয়। আগে তোমাকে টাকা বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগ করার পরে কিছু অনেকদিন পরে তুমি কিন্তু লাভ পেতে পারো। ঠিক আছে? শিক্ষা বলছে যাতে শিক্ষা নেবে, শিক্ষা এরকম একটা বিনিয়োগ। আজকে একটা শিশুকে শিক্ষিত করছি, তার পিছনে টাকা আমরা ঢালছি। ঠিক আছে? আমরা ঢালছি মানে পরিবার ঢালছে। পরিবার তো ঢালে না, অ্যাকচুয়ালি সরকারই ঢালে। সরকারের পরিবার মারফত টাকাটা শিশুর পিছনে বিনিয়োগ করছে। এই শিশু একদিন কি হবে? দেশের উৎপাদন ব্যবস্থা অংশগ্রহণ করবে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? এটাই হচ্ছে বিনিয়োগ। এটা বলে বিনিয়োগ ভাবা হচ্ছে। যেমন ব্যবসায় বিনিয়োগ করলে তার একটা লাভ পাওয়া যায়, তার ফলে আমাদের অর্থনীতি উন্নত হয়, ঠিক তেমনই শিক্ষাটাও এখানে বিনিয়োগ হিসেবে ভাবা হচ্ছে। তাহলে এখানে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাটাকে বিনিয়োগ একটা ক্ষেত্র বিবেচনা করা হয়েছে। শিক্ষাটার বিনিয়োগের ক্ষেত্র, এখানে যে অর্থ ঢালা হচ্ছে, শিক্ষার্থীকে শিক্ষা দান করা হচ্ছে, এটা একটা বিনিয়োগ মনে করা হচ্ছে, যা বর্তমানে ও ভবিষ্যতে ভারতীয় সমাজকে আকাঙ্ক্ষিত উপজাত ফলগুলি সরবরাহ করে তাকে পরিপুষ্ট করতে হবে। যার ফলে এই যে শিশুরা আজকে শিক্ষিত হবে, তারা ভবিষ্যতে ভারতীয় সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে? আমাদের আকাঙ্ক্ষিত ফলগুলো তারা করতে পারবে, ভবিষ্যতে সমাজটা এগিয়ে নিয়ে যাবে। তাহলে এখানে 1986 পলিসিতে শিক্ষাটাকে কী ভাবা হলো? শিক্ষাটাকে ভাবা হলো বিনিয়োগ। ঠিক আছে? ব্যবসায় যেরকম বিনিয়োগ করে, এখানেও শিক্ষাটাকে বিনিয়োগ হিসেবে ভাবা হলো। এই হচ্ছে শিক্ষার লক্ষ্য। জাতীয় শিক্ষানীতিতে এই শিক্ষার লক্ষ্য দায়িত্বগুলো কথা বলা হয়েছে। আমরা আশা করছি বুঝতে পেরেছ। এরপরে দেখো জাতীয় শিক্ষার কাঠামোটা কেমন। জাতীয় শিক্ষার কাঠামো প্রত্যেকটা, এটা তৃতীয় অধ্যায় আলোচনা চলছে। জাতীয় শিক্ষানীতির তৃতীয় অধ্যায়ে আমরা জাতীয় শিক্ষার কাঠামো নিয়ে আলোচনা করা হয়। তৃতীয় অংশে দিনে দিনে জাতীয় শিক্ষা ব্যবস্থার কাঠামো কেমন হবে সেই নিয়ে আলোচনা করা হয়। কাঠামো কেমন বলছে, এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার নির্দিষ্ট স্তর পর্যন্ত জাতি, ধর্ম, বসতি, লিঙ্গ নির্বিশেষে সকল শিক্ষার্থীর শিক্ষার সুযোগ থাকবে। বলছে জাতীয় শিক্ষানীতিতে এমন শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে যে শিক্ষার নির্দিষ্ট স্তর পর্যন্ত দেশের সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বসতি যে যেখানেই বাস করুক, প্রত্যন্ত অঞ্চলে বাস করুক আর উপযোগী জায়গায় বাস করুক, ভালো জায়গায় বাস করুক, দুর্গম জায়গায় বাস করুক, যেখানেই বাস করুক, যে জাতির মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক, যে লিঙ্গের মানুষ হোক, সকলকেই শিক্ষার সুযোগ দিতে হবে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। আমাদের দেশে নির্দিষ্ট স্তরটা কোন স্তর পর্যন্ত? 8ম শ্রেণী পর্যন্ত। অর্থাৎ প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থায় সকল স্তরের মানুষদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে, এটা শিক্ষানীতিতে বলা হয়েছিল। আর কি বলা যাচ্ছে শিক্ষানীতিতে? শিক্ষা ব্যবস্থার সাধারণ কাঠামো, এটা একটা সাধারণ কাঠামো ঠিক করা হলো। প্রথাগত শিক্ষার কাঠামো, বিদ্যালয় শিক্ষার কাঠামো, সেটা হচ্ছে কি 10+2+3। এই 10 মানে কি 1 থেকে 10, এই 2 মানে কি 11, 12, আর 3 মানে স্নাতক লেভেলের মিনিমাম। এটা মিনিমাম শিক্ষার কাঠামো। এরপরে তুমি আরও স্নাতকোত্তর স্তরে পড়তে পারো, তারপরে আরও স্নাতকোত্তর স্তর পড়তে পারো, সেইটা আলাদা জিনিস। কিন্তু এইটা হচ্ছে একটা মিনিমাম কাঠামো। এইটা ঠিক করা হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। এই কাঠামোটা ঠিক করা হয়েছিল যে ভারতীয় শিক্ষার এই কাঠামো হবে। এই শিক্ষা কাঠামোর মধ্যে প্রথম 10 বছর শিক্ষাকাল প্রয়োজনে কয়েকটি উপস্তরে ভাগ করে। এই প্রথম 10 বছর যে শিক্ষা, এই যে 1 থেকে 10, এটাকে প্রয়োজনে কটা উপস্তরে ভাগ করা হয়েছিল। যেমন ধরো নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, এরকম কয়েকটা, এটা 3টে উপস্তরে ভাগ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী ভাগ করা হয়েছে। যেমন 5 বছর নিম্ন প্রাথমিক, 3 বছর উচ্চ প্রাথমিক, 2 বছরের উচ্চ বিদ্যালয় বা নিম্ন মাধ্যমিক, এরকমভাবে ভাগ করা হয়েছে। 10+2+3 এই কাঠামোটাই মেনে নেওয়া হয়েছিল। 3 নম্বর জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর ভিত্তিতে সংগঠিত একটা জাতীয় পাঠ্যক্রম, সারা ভারতবর্ষে একই পাঠ্যক্রম, এরকম একটা জাতীয় পাঠ্যক্রমের কথা ভাবা হয়েছিল। এই পাঠ্যক্রমে একটি অংশ হবে আবশ্যিক, অন্য অংশটি হবে নমনীয় বা পরিবর্তনশীল।
যে জাতীয় পাঠ্যক্রম হবে তার দুটো অংশ হবে। একটা আছে আবশ্যিক। আবশ্যিক মানে কি, যেটা সবাইকে পড়তে হবে, সমস্ত ভারতবর্ষের যেখানেই বাস করুক, যে ধর্মের মানুষ হোক, যে জায়গার মানুষ হোক, যে লিঙ্গের মানুষ হোক, সবাইকে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম সবাই পড়তে হবে, আবশ্যিক পাঠ্যক্রম। অন্য অংশটি নমনীয় পরিবর্তনশীল মানে কি, সেটা জায়গা অনুযায়ী, বসতি অনুযায়ী, ধর্ম অনুযায়ী, লিঙ্গ অনুযায়ী সেটা পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে, স্থান অনুযায়ী চেঞ্জ হতে পারে, লোকাল প্রয়োজন অনুযায়ী, স্থানীয় চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে নমনীয় বা পরিবর্তনশীল। তাহলে পাঠ্যক্রমের জাতীয় শিক্ষার একটা জাতীয় পাঠ্যক্রম থাকবে, যার দুটো অংশ থাকবে। একটা হচ্ছে আবশ্যিক অংশ, যেটা সবাইকে পড়তে হবে, ভারতের সর্বস্তরের, সর্বধর্মের, সর্বজাতের যত মানুষ সর্বকে পড়তে হবে। আর একটা হচ্ছে তোমার নমনীয় পরিবর্তন, যেটা স্থানীয় চাহিদা অনুযায়ী যেটা পরিবর্তন হতে পারে, তার জন্য একটা অংশ নমনীয় রাখা হয়েছে। পাঠ্যক্রমের আবশ্যিক অংশ অর্থাৎ জাতীয় কেন্দ্রীয় আবশ্যিক পাঠ্যক্রম এমন অভিজ্ঞতা অন্তর্গত যেগুলির মাধ্যমে শিক্ষার্থী ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে হবে। আবশ্যিক অংশে কি থাকবে, এমন কিছু থাকবে যার দ্বারা শিক্ষার্থীগণ ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে হবে। কারণ এইটা আমাদের সবার দরকার। যে দেশে বাস করছি সেই দেশে ঐতিহ্য, যদি সংস্কৃতি না জানি, তাহলে তো আমার জীবনটাই বেকার হয়ে যায়। হ্যাঁ, আমি সেই দেশে বাঁচতে পারবো না। সেই দেশে যে দেশে জানছি সেই দেশকে যদি না জানি, তো আমার সেই দেশে বাঁচতে পারবো না আমি। আর জন্য পাঠ্যক্রমের আবশ্যিক অংশে থাকবে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, যেটা প্রত্যেককে জানা উচিত, এবং ভারতীয় ভবিষ্যতে ভারতীয় সমাজে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করবে। আবশ্যিক অংশে এইগুলো থাকবে, ঐতিহ্য, সংস্কৃতি থাকবে, এবং ভবিষ্যতে ভারতীয় সমাজে বাঁচতে গেলে আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য পালন করতে হবে, সেগুলো আবশ্যিক অংশে থাকবে। আর একটা অংশ নমনীয়, যেটা হচ্ছে স্থানীয় চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন হবে। পাঠ্যক্রম অন্তর্গত পাঠ্য বিষয়গুলি পরিধিগুলি খণ্ডিত করে সেগুলিকে এমনভাবে পুনর্বিন্যস্ত করা হবে যাতে শিক্ষার্থী গণতান্ত্রিক জীবনাদর্শ, ধর্মনিরপেক্ষতা, সমান অধিকার, পরিবেশ সংরক্ষণ, সামাজিক বৈষম্য দূরীকরণ ইত্যাদি বিষয়ের সঙ্গে সম্পর্কিত মূল্যবোধ গড়ে তোলে। পাঠ্যক্রমের যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে কিছু চেঞ্জ করতে হবে, সেগুলো পুনর্বিন্যস্ত করতে হবে, নতুন করে সাজাতে হবে। পুনর্বিন্যস্ত মানে কি, নতুন করে সাজানো, যাতে তার সেগুলির মধ্যে গণতান্ত্রিক জীবনাদর্শর বিষয়বস্তু থাকে, ধর্মনিরপেক্ষতার বিষয়বস্তু থাকে, সমান অধিকারের বিষয়বস্তু থাকে, মানে প্রত্যেকটা ভারতবাসীর সমান অধিকার সেই বিষয়বস্তু থাকে, পরিবেশ সংরক্ষণমূলক বিষয়বস্তু থাকে, সামাজিক বৈষম্য দূরীকরণের বিষয়বস্তু থাকে, প্রত্যেকটা জিনিস যাতে থাকে, সেরকমভাবে একটা পাঠ্যক্রম তৈরি করতে হবে। সেই সম্পর্কিত মূল্যবোধ গড়ে তোলা সম্ভব হয়, সেরকমভাবে পাঠ্যক্রম তৈরি করতে হবে। পাঠ্যক্রমে এমন সব অভিজ্ঞতা সংযোজিত করা হবে যেগুলি শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতা বোধ জাগ্রত, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে কথাটা আন্তর্জাতিকতা বোধ, মানে ধরো আমি এই আজকের দিনে এই পৃথিবীতে আছি, তাহলে আমার কিন্তু পৃথিবীটাই ভাবতে হবে, শুধু নিজের ভারতবর্ষকে নিয়ে ভাবলে হবে না। কিন্তু পৃথিবীতে নিয়ে যদি না ভাবতে পারি, তাহলে আমরা বাঁচতে পারবো না। কারণ ভারতবর্ষ শুধু বাঁচতে পারবে না, ভারতবাসী শুধু বাঁচতে পারবে না, তাহলে পৃথিবীর মানুষের কথা ভাবতেই হবে। অন্য দেশের মানুষ তারা কি করছে, তারা কি খাচ্ছে, তারা কিভাবে জীবন যাচ্ছে, না ভাবি, না জানি, তাহলে আমার নিজেরই সমস্যা, আমি নিজেই বাঁচতে পারবো, নিজেই ভালোভাবে থাকতে পারবো না, নিজের উন্নতি করতে পারবো না। তাহলে এইটা জানতে হবে, অন্য মানুষকে নিয়ে ভাবতে হবে, তাদের নিয়ে ভাবতে হবে, তাদের সঙ্গে নিজেকে আপন মনে করে নিতে হবে। এটা আন্তর্জাতিকতা বলছে, সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে, ঠিক আছে? সেইটা শিক্ষা দরকার। এই শিক্ষাটা না হলে দেখবে আমাদের দেশের অনেক ছেলে মেয়ে ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করতে যায়। তাহলে পড়াশোনা করতে গেলে তারা যদি সেই দেশের যদি কৃষ্টি, কালচার, সংস্কৃতি না জানে, তারা সেখানে তো পড়াশোনা করতে পারবে না। সেইটা দরকার, এটা আন্তর্জাতিক বলছে। এটা না হলে কিন্তু আমাদের ওই দেশে কৃষ্টি, কালচার আন্তর্জাতিক জাগ্রত করতে হবে। আর কি, প্রত্যেকটা শিক্ষা স্তরে ন্যূনতম জাতীয় মান স্থির করে দেওয়া হবে। অর্থাৎ এটা একটি শিক্ষা স্তরের পরিপ্রেক্ষিতে শিক্ষিত বিবেচিত হলো কমপক্ষে কতটুকু মানে শিক্ষার ন্যূনতম মান থাকবে প্রত্যেকটা শিক্ষা স্তরে। নিম্ন প্রাথমিক স্তরে কতটা শিক্ষিত হলে তবে তাকে শিক্ষিত বলা হবে, কত নম্বর পেলে তাকে শিক্ষিত বলা হবে, উচ্চ প্রাথমিক স্তরে কত নম্বর পেলে তাকে শিক্ষিত বলা হবে, নিম্ন মাধ্যমিক স্তরে কত নম্বর পেলে তাকে শিক্ষিত বলা হবে, সেই একটা মান ঠিক করে দেওয়া হবে, একটা নির্দিষ্ট মান ঠিক করে দেওয়া হবে। সেটা বলা হবে যেটা প্রত্যেকটা শিক্ষা স্তরে ন্যূনতম জাতীয় মান স্থির করে দেওয়া হবে,
যে এই মানে না পৌঁছাতে পারলে তোমাকে শিক্ষিত বলা হবে না, এরকম একটা মান ঠিক করে দেওয়া হবে। আর লাস্টে হচ্ছে তোমার জাতীয় শিক্ষা ব্যবস্থা দেশের নিরক্ষরতা দূরীকরণে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই কারণে প্রস্তাবিত শিক্ষা হচ্ছে গতানুগতিক শিক্ষণ কৌশলগুলির সঙ্গে জীবনব্যাপী শিক্ষার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ধরো আমরা সবাই শিক্ষিত ঠিকই আছে, আমরা সবাই শিক্ষিত হচ্ছি, পরবর্তী প্রজন্ম শিক্ষিত হচ্ছে, শিক্ষার্থীরা শিক্ষিত তারা ঠিকই আছে, কিন্তু আমাদের যারা বয়স্ক নাগরিক এরকম অনেক নিরক্ষর আছে যারা শিক্ষার সুযোগ পায়নি, তাদেরকেও কিন্তু শিক্ষিত করে। তারা যদি অশিক্ষিত থাকে তাহলেও কিন্তু সমাজ এগোবে না। শুধুমাত্র নতুন প্রজন্ম যদি শিক্ষিত হয় তাহলেও কিন্তু সমাজটা এগোবে না। প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করতে হবে। দেশের প্রত্যেকটা মানুষ যারা আগের বয়স্ক নিরক্ষর যারা, তাদেরকেও শিক্ষিত করতে হবে। তাদের শিক্ষিত না করে সমাজ এগোবে না। তাই সমাজকে এগোতে গেলে দেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হতে হবে। সে যেমন শিক্ষার্থী হতে পারে, মানে ক্ষুদ্র ছোট শিক্ষার্থী হতে পারে, আবার বয়স্ক ব্যক্তিও হতে পারে। প্রত্যেককে শিক্ষিত হতে হবে, তাদের শিক্ষার জন্যও ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষাটা যদি জীবনব্যাপী না করা যায় তাহলে তারা শিক্ষা লাভ করতে পারবে না। তার জন্য অপ্রথাগত শিক্ষা দিতে হবে, পঠ্যযোগে শিক্ষা দিতে হবে। কারণ এই যে বয়স্ক নিরক্ষররা তারা কিন্তু আর আমাদের মতো এই যে প্রথাগত শিক্ষায় এই যে স্কুলে তারা পড়তে পারবে না। কারণ তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা জীবিকা অর্জনে ব্যস্ত। তাদেরকে তাদের মতো করে তাদের সময় মতো করে তাদেরকে শিক্ষা দিতে হবে। এর জন্য দরকার জীবনব্যাপী শিক্ষা, এর জন্য দরকার অপ্রথাগত শিক্ষা, এর জন্য পঠ্যযোগী শিক্ষা। এই ধরনের শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে হবে। ঠিক আছে, এবারে এটা গেল তোমার হচ্ছে বিভিন্ন এগুলো কি গ্রহণ করা যাতে শিক্ষার কাঠামোটা এখানে আলোচনা করা হলো। এবারে দেখো এই যে শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব কে নেবে, দায়িত্ব শিক্ষা ব্যবস্থার যে এই সমগ্র শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা নীতি শিক্ষা ব্যবস্থায় যে কার্যকরী করার দায়িত্ব কার হবে, কে এটাকে কার্যকরী করবে, সেই সম্পর্কে বলা হয়েছে। এই শিক্ষানীতি বাস্তবায়নের ফলে যে প্রত্যাশিত জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, কার্যকরী দানের দায়িত্ব কতগুলি জাতীয় সংস্থার অর্পণ করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় শৈক্ষিক গবেষণা প্রশিক্ষণ সংস্থা এনসিইআরটি, জাতীয় শৈক্ষিক পরিকল্পনা সংস্থা এনআইইপিএ, জাতীয় কারিগরি শিক্ষা সংস্থা, এটা ভুল দিয়েছে এখানে, এটা এআইসিটি হবে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টিচার এডুকেশন। এখানে এনসিটি লিখেছে, এটা এন হবে না, এটা এআই হবে। ইত্যাদি সংস্থাগুলি এই যে শিক্ষার দায়ভার, শিক্ষানীতিতে যে নতুন শিক্ষা ব্যবস্থার দায়ভার কিন্তু এদের ওপর দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন সংস্থা আমাদের দেশে আছে, এনসিইআরটি, এনআইইপিএ, এআইসিটি, এই সকল সংস্থাগুলোর ওপরেই কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা কার্যকরী করার দায়ভার দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। এছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলো একত্রে দায়িত্ব গ্রহণ করবে। যদিও তোমার যৌথ তালিকা শিক্ষা যৌথ তালিকা, তবুও রাজ্য সরকারের দায়িত্ব কিন্তু বেশি থাকবে। 1976 সালে সংবিধানের সংশোধনে শিক্ষাটা যৌথ তালিকা এসছে। যৌথ তালিকা মানে কি? সংবিধান যৌথ তালিকা মানে কি? যৌথ তালিকা মানে হচ্ছে শিক্ষার দায়িত্ব রাজ্য সরকারও নেবে, কেন্দ্রীয় সরকারও নেবে, দুটো সরকারই নেবে শিক্ষার দায়িত্ব। ঠিক আছে, আর সংবিধানের যৌথ তালিকায় যে ধারাগুলো থাকে সেই ধারাগুলো কার্যকরী করার দায়িত্ব রাজ্য সরকার। তখন আগে আলোচনা করেছি, সংবিধান আলোচনা করার বলেছি যে শিক্ষার দায়িত্ব দুটো সরকারই নেবে। 1976 সালের সংশোধনে এটা করে, এটাও তোমার বলা হয়েছিল, যৌথ তালিকায় নিয়ে আসা হলো। তবুও রাজ্য সরকারের দায়িত্ব বেশি। কেন্দ্রীয় সরকার মুখ্যত শিক্ষা সর্বভারতীয় মান বজায় রাখার ব্যাপারে, জাতীয় সংহতি বজায় রাখার দিকে, শিক্ষা আন্তর্জাতিক তাৎপর্যের ব্যাপারে, উন্নত গবেষণার ক্ষেত্রে জাতীয় চাহিদা অনুযায়ী মানব সম্পদ বিকাশে প্রভৃতি কাজ করবে, রাজ্য সরকার সহযোগিতা করবে। কেন্দ্র মেন দায়িত্ব কিন্তু রাজ্য সরকার। প্রথাগত শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, এগুলো দায়িত্ব কিন্তু রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এইগুলো কাজ করবে, মূলত ওপরের কাজগুলো শিক্ষার মান বজায় রাখবে, জাতীয় সংহতি বজায় রাখতে থাকবে শিক্ষার মাধ্যমে, আন্তর্জাতিক তাৎপর্যের ব্যাপারটা লক্ষ্য রাখবে, উন্নত গবেষণার দিকটা লক্ষ্য রাখবে, এগুলো সব কেন্দ্রীয় সরকার করবে। আর মেন দায়িত্ব কিন্তু রাজ্য সরকার। শিক্ষা সংবিধানের যে যৌথ দায়িত্ব কথা বলা হয় তা জাতীয় স্বার্থে অর্থপূর্ণ অংশীদারের ভিত্তিতে কেন্দ্রীয় রাজ্য সরকার পালন করবে। শিক্ষার দায়িত্ব দুজনে নেবে, তবে রাজ্যের বেশি নিতে হবে। এই হলো তোমার শিক্ষার দায়িত্ব কারা নেবে, শিক্ষা ব্যবস্থা। তাহলে আমরা দেখলাম এখানে দুটো পয়েন্ট আজকে আর একটু আলোচনা করব। ভূমিকাটাও হয়েছে, শিক্ষা লক্ষ্য ও দায়িত্ব এগুলো আমরা জেনেছি, আর জাতীয় শিক্ষার কাঠামোটা জানলাম, শিক্ষার দায়িত্ব কারা নেবে সেটাও জানলাম। লাস্ট হচ্ছে সাম্যের জন্য শিক্ষা।
সাম্যের জন্য শিক্ষা, এইটা আমরা দেখে আজকে আমাদের শেষ হবে আলোচনা, যে জাতীয় শিক্ষানীতির চতুর্থ অংশে বা চতুর্থ অধ্যায়ে সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে অসাম্য আছে ভারতের শিক্ষাক্ষেত্রে, ভারতের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে ভারতবর্ষে বহু ধরনের মানুষ বাস করে, বহু স্তরের মানুষ, বহু ধরনের মানুষ, বহু সম্প্রদায়ের মানুষ বাস করে। এবং এই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে, এর মধ্যে সবাই যে বিভিন্ন সুযোগ সুবিধা পায় তা নয়, কিন্তু অনেকেই পিছিয়ে আছে, অনেকেই বিভিন্ন সামাজিক সুবিধা থেকে পিছিয়ে আছে। এই প্রাচীন ভারতবর্ষ থেকে যদি আমরা দেখি, অনেকেই পিছিয়ে, অনেক সম্প্রদায়ের যারা খুবই পিছিয়ে, বঞ্চিত যারা, তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। শুধু শিক্ষা না, অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত। বলছে তাদের জন্য শিক্ষা, সমান শিক্ষা, একটা উচ্চ বর্ণের মানুষ, উচ্চ সম্প্রদায়ের মানুষ যে সুযোগ লাভ করবে, ঠিক তেমনি নিম্ন সম্প্রদায় বা পিছিয়ে পড়া সম্প্রদায় যারা, তাদেরও কিন্তু সমান শিক্ষার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। শিক্ষার সুযোগ সবাইকে সমান দিতে হবে। পিছিয়ে আছে কারা দেখি আমরা? সবচেয়ে বড় যেটা পিছিয়ে থাকার আমাদের দেশের তৎকালীন সময় বলছি আমি, তারও আগে ছিল, প্রাচীন যুগে ছিল, মধ্যযুগে ছিল, আধুনিক যুগেও ইংরেজদের সময় ছিল, পিছিয়ে ছিল নারী সমাজ। অর্থাৎ নারীরা যদি শিক্ষিত না হয় কিন্তু সমাজে উন্নতি হবে না। নারী সমাজ যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সমাজের উন্নতি হবে না, এটা আমরা জানি। কারণ নারীরা মায়ের জাত, তাই নারীরাই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমরা তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই নিজেরাই ঠিক করে নেবে তাদের ভবিষ্যতে তারা কি করবে। এটা বিখ্যাত কথা স্বামী বিবেকানন্দের, যে তোমরা তোমাদের মেয়েদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই ঠিক করে নেবে তারা ভবিষ্যতে কোন রাস্তায় যাবে। তাই নারীদেরকে আমরা বরাবরই আমাদের ভারতীয় সমাজে সেই প্রাচীন যুগ থেকেই কিন্তু অনেক পিছিয়ে রাখা হয়েছে। সে নারী সম্পর্কে যদি উন্নতি না করা যায় তাহলে কিন্তু সত্যিই কিন্তু সমাজের উন্নতি হবে না। ভারতীয় সমাজের যে খুব একটা উন্নতি নেই, বিভিন্ন যুগে যদি ভাবো, খুব একটা উন্নত সমাজ নয়। এটা একটা কারণ কিন্তু এই নারীদের পিছিয়ে রাখা। নারীরাই তো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে, তার জন্ম দেয়। তো তারাও একটা শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার মা, সে নারী। তার জন্য কিন্তু শিক্ষার বৃদ্ধি করতে হবে, নারীদের শিক্ষার মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ ধরনের পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক রচনা করতে হবে। নিরক্ষর মহিলাদের শিক্ষাদানের ব্যবস্থার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে, তাদের সুবিধার কথা বিবেচনা করে এই শিক্ষার সময়সূচি স্থির করা হবে। নারীদের জন্য বিশেষ পাঠ্যক্রম থাকবে, বিশেষ পাঠ্যপুস্তক থাকবে, নিরক্ষর মহিলাদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে, তাদের সুবিধাগতভাবে সেই শিক্ষার সময়সূচি ঠিক করা হবে। বৃত্তিমূলক পেশাগত শিক্ষাকে নারী পুরুষের মধ্যে ভেদাভেদের নীতি প্রতিষ্ঠা তার অবসান ঘটাতে হবে। সবাইকে নারী পুরুষ সবার সমান শিক্ষা দিতে হবে। বৃত্তিমূলক পেশাগত শিক্ষার ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। নারীগণ যাতে বেশি সংখ্যা তথাকথিত অপ্রচলিত পরিস্থিতি অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা। অপ্রচলিত ব্যক্তি, যে বৃত্তিতে নারীরা কোনোদিনই অংশগ্রহণ করেনি, সেই ধরনের বৃত্তিতে নারীদেরকে বেশি তাদেরকে সেই বৃত্তিতে নিয়ে আসতে হবে। যে বৃত্তিতে মনে করা হয় যে নারীরা আসতেই পারবে না, সেই বৃত্তিতে নারীদেরকে নিয়ে আসতে হবে, সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। 2 নম্বর পিছিয়ে পড়া সম্প্রদায় কারা? 2 নম্বর পিছিয়ে পড়া সম্প্রদায় হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় হচ্ছে তোমার। আচ্ছা, এই পেজটা কিন্তু দুবার তোমাদের হয়ে গেছে, এটা কিছু মনে করবে না। এই পেজটা তোমাদের দুবার, 111 পেজটা দুবার তোমাদের প্রিন্ট হয়ে গেছে, এটা তোমাদের বাদ যাবে। এটা আগে আলোচনা হয়ে গেছে। 2 নম্বর পিছিয়ে পড়া সম্প্রদায় কারা? তপশিলি জাতি সম্প্রদায় মুক্ত নাগরিকগণের শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। পিছিয়ে পড়া সম্প্রদায় হচ্ছে তপশিলি সম্প্রদায়। তপশিলি সম্প্রদায় পেজ নাম্বারটা দেখবে তোমরা, 113, এটা 113, এটা 114, এইটা 114, মাঝখানে একটা পেজটা ঢুকে গেছে। তপশিলি সম্প্রদায়ের এরাও কিন্তু পিছিয়ে পড়ার সম্প্রদায়। অর্থাৎ উক্ত সম্প্রদায় নাগরিক বর্ণ হিন্দু সম্প্রদায় শিক্ষার, এদের এই যে তপশিলি সম্প্রদায়, এরাও কিন্তু হিন্দু,
কিন্তু আবার বর্ণ হিন্দু, যারা উচ্চবর্ণ হিন্দু, তাদের সাথে এদের একটা বৈষম্য আছে, সেটা দূর করার কথা বলা হয়েছে। যে এই বৈষম্য তপশিলি বা শিডিউল্ড কাস্ট, তারাও কিন্তু হিন্দু, তাদের হিন্দু হওয়া সত্ত্বেও তাদের সাথে উচ্চবর্ণের যারা হিন্দু, যারা ব্রাহ্মণ সম্প্রদায়, যারা কায়স্থ সম্প্রদায়, তাদের সাথে যে পার্থক্যটা আছে সেইটা হচ্ছে দূর করতে হবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য, এই শ্রেণীভুক্ত প্রত্যেক প্রজাতির 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করতে হবে। এদেরকে আর্থিক উদ্বোধনের, এদেরকে স্কলারশিপ দিতে হবে, যাতে 14 বছর বয়স পর্যন্ত, অন্তত পক্ষে 14 বছর বয়স পর্যন্ত যাতে শিক্ষা লাভের সুযোগ পায় তার ব্যবস্থা কিন্তু করতে হবে। এই ব্যবস্থা শহর ও গ্রাম সর্বত্রই বহাল রাখতে হবে। এই ব্যবস্থা শহর ও গ্রাম সর্বত্রই বহাল রাখতে হবে। শ্রীল কাজরা যেখানেই থাকবে সেখানেই এই ব্যবস্থা রাখতে হবে। শিক্ষা সকল স্তরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের তাদের সংস্কৃতি সংরক্ষণে সহায়ক বৈচিত্র্যপূর্ণ সৃজন প্রবণতা প্রভৃতির তোমাদের পাঠ্যক্রম রচনা করতে, এই ধরনের ওদের উপযোগী পাঠ্যক্রম রচনা করতে হবে। ওদের যাতে উপযোগী পাঠ্যক্রম সেরকম পাঠ্যক্রম রচনা করতে হবে। 3 নম্বর পিছিয়ে পড়া সম্প্রদায় কারা? তপশিলি উপজাতি। এইটা হচ্ছে তপশিলি জাতি, এদেরকে বলে এসসি, শিডিউল্ড কাস্ট, আর এদেরকে বলা হয় তপশিলি উপজাতি। তপশিলি উপজাতি এরাও আরো পিছিয়ে, এদের জন্য বলছে শিক্ষার সুযোগ বাড়াতে হবে। এদের দেশের উপজাতি অধ্যুষিত অঞ্চল যথেষ্ট সঙ্গে বিদ্যালয় স্থাপন করতে হবে। উপজাতি ওদের সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা আরো অনেক আছে, ওদের জন্য বলছে ওদের অঞ্চলে বিদ্যালয় তৈরি করতে হবে। সেই সকল বিদ্যালয়ে ওদের ওই শ্রেণী থেকে শিক্ষক শিক্ষিকা থাকবে। সিডিউল ট্রাইবদের মধ্য থেকে শিক্ষক শিক্ষিকারা ওই বিদ্যালয়ে শিক্ষকতা করবে, মানে ওদের অঞ্চলে ওদের শ্রেণী থেকেই শিক্ষক থাকবে। তপশিলি উপজাতি নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের রীতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রশিক্ষার জন্য আধা কারিগরি পেশাগত শিক্ষা, এসে তাদের পেশাগত শিক্ষা দিতে হবে, কারিগরি শিক্ষা দিতে হবে, কারিগরি শিক্ষা দিতে হবে, তাদের জীবনযাপনের উপযোগী শিক্ষা দিতে হবে। তারা যেই পেশায় থাকে, তারা যে ধরনের জীবনযাপন করে সেই রীতির মতো করে শিক্ষা দিতে হবে। শিক্ষার ব্যাপারে তপশিলি জাতিভুক্ত মানুষের মধ্যে সাধারণভাবে উৎসাহ সঞ্চয়ের জন্য অধিক সংখ্যায় আশ্রম বিদ্যালয়, এই সম্পদের জন্য আশ্রম বিদ্যালয় মানে থেকে পড়বে, শিক্ষার্থীরা ওখানে অবস্থান করবে, ওই বিদ্যালয়ে তারা থাকবে, থেকে সেখানে পড়াশোনা করবে, সেইরকম বিদ্যালয় তৈরি করতে হবে তপশিলি উপজাতি সম্প্রদায়ের জন্য, তাদেরকে এগিয়ে আনতে হবে। এরা ছাড়াও মানে যে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয়, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই সম্প্রদায় কিন্তু দীর্ঘদিন অবহেলিত হয়ে আসছে। শিক্ষানীতিতে বলা হয়েছে এরাও অবহেলিত। রাষ্ট্রীয় সাম্য সামাজিক ভিত্তিতে এই সকল সম্প্রদায় মানুষের শিক্ষার ব্যাপারে সমান গুরুত্ব, এদেরকেও সমান গুরুত্ব দিতে হবে। এদের শিক্ষাও এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পড়াশোনা এবং তাদের ভাষা, সংস্কৃতি সংরক্ষণ ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে। তারা যাতে নিজেদের প্রতিষ্ঠান তৈরি করতে পারে, সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের মতো করে নিজেদের প্রতিষ্ঠান তৈরি করতে পারে, এবং প্রশাসন নিজেদের হাতে থাকে, তাদের নিজস্ব ভাষা সংস্কৃতিকে রক্ষা করতে পারে, তার উপর গুরুত্ব দিতে হবে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের সময় বিষয় জাতীয় লক্ষ্য আদর্শের সঙ্গে সামঞ্জস্য বিধানের, তবে এদিকে লক্ষ্য তারা যেন নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে গিয়ে যাতে জাতীয় লক্ষ্যের সাথে সম্পর্কযুক্ত থাকে, তার সাথে যেন সামঞ্জস্য থাকে, সেইটাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু ঠিক আছে, যাতে তারা নিজেরা প্রতিষ্ঠান তৈরি করবে, নিজেরা প্রতিষ্ঠান স্থাপন করবে, নিজেরা প্রশাসন চালাবে, ঠিকই আছে, কিন্তু সেক্ষেত্রে যেন লক্ষ্য রাখতে হবে যাতে জাতীয় লক্ষ্য ও আদর্শের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা গেল তপশিলি সংখ্যালঘু সম্প্রদায়। এরাও পিছিয়ে পড়া, আরও পিছিয়ে পড়ার সম্প্রদায় আছে প্রতিবন্ধী শিশুরা, যারা ধরো দৈহিক মানসিক প্রতিবন্ধী, তারাও কিন্তু যারা বোবা কালা হয়, যারা অন্ধ হয়, তারা কি বোবা কালা অন্ধ, তারা কি শিক্ষা লাভ করবে না? তারাও শিক্ষা লাভ, তাদেরকেও শিক্ষা দিতে হবে, তা নাহলে সমাজ পিছিয়ে যাবে। তাদেরকেও শিক্ষা দিতে হবে। তাদের শিক্ষা দেওয়ার জন্য যদি মনে করা হয় যে তারা স্বাভাবিকভাবে শিক্ষা লাভ করতে পারবে না, তাদের যে প্রতিবন্ধকতা আছে তার জন্য তারা স্বাভাবিক শিক্ষা লাভ করতে পারবে না, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি। যে যারা এই ধরনের প্রতিবন্ধী, যারা স্বাভাবিকভাবে শিক্ষা লাভ করতে পারবে না, তাদের জন্য উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষভাবে
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সুযোগ জন্য প্রত্যেক জেলা সদরে একটি বিদ্যালয় ছাত্রাবাস তৈরি করতে হবে। প্রতিবন্ধীদের জন্য শিক্ষার জন্য প্রত্যেক জেলায় একটা করে বিদ্যালয় তৈরি করতে হবে, ছাত্রাবাস, হোস্টেল, যেখানে হোস্টেল থাকবে, থেকে পড়াশোনা করবে, এর ব্যবস্থা করতে হবে। শিক্ষকগণ যাতে আধুনিক বিজ্ঞানসম্মত কৌশলগুলি প্রতিবন্ধীদের শিক্ষার কাজে ব্যবহার করতে পারেন। প্রতিবন্ধীদের জন্য যে আধুনিক বিজ্ঞানসম্মত যে কৌশলগুলো আছে সেইগুলো তারা ব্যবহার করতে পারেন, তার ব্যবস্থা করতে হবে, তার ট্রেনিং দিতে হবে শিক্ষকদেরকে, যাতে তারা আধুনিক যে কৌশলে যে প্রতিবন্ধীদের যে শিক্ষাদানের যে কৌশলগুলো তৈরি হয়েছে সেই কৌশলগুলো যাতে শিক্ষা দিতে পারে তার ট্রেনিং কিন্তু শিক্ষকদের দিতে হবে। ঠিক আছে, প্রতিবন্ধী এরাও কিন্তু পিছিয়ে পড়ে। আর লাস্ট হচ্ছে পিছিয়ে পড়া আরেকটা সম্প্রদায় আছে, কারা? এই বয়স্করা কিন্তু পিছিয়ে পড়ে। শিক্ষা মুক্তি বা ত্রাণের উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে। আধুনিক সমাজে শিক্ষা শুধুমাত্র লেখাপড়া অর্থে ব্যবহার করা হলেও তা কিন্তু প্রকৃত শিক্ষা নয়। বাস্তবে লেখাপড়া কৌশল অর্জন মানুষকে প্রকৃত শিক্ষালাভের যোগ্য করে তোলে। লেখাপড়াটাই শিক্ষা নয়, কিন্তু এটা বরঞ্চ শিক্ষালাভের যোগ্য করে তোলে আমাদেরকে। লেখাপড়া শিখলে আমরা শিক্ষা লাভের যোগ্য হয়ে উঠি। আমরা অনেকে লেখাপড়া শিখলাম বলে আমরা শিক্ষা লাভ করবো না, বাস্তব বলছে লেখাপড়া শেখা মানে আমরা শিক্ষা লাভের যোগ্য হলাম। বর্তমান যুগে যখন সামাজিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় উৎপাদন ও বিকাশে সকল স্তরে শিক্ষিত মানুষের প্রয়োজন। বর্তমান যুগে সমাজের সমস্ত স্তরে সমাজের উন্নয়নের জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য সর্বস্তরে শিক্ষিত লোকের প্রয়োজন। এই কারণে আমাদের সমাজে দেখবে এরকম অনেক মানুষ যারা শিক্ষিত হতে পারেনি, বয়স্ক হয়ে গেছে, শিক্ষিত হতে পারেনি কিন্তু বয়স্ক হয়ে গেছে, তাদেরকে বলা বয়স্ক নিরক্ষর। তারাও কিন্তু পিছিয়ে পড়া সমাজ, তাদেরকেও এগিয়ে আনতে হবে। তাদের জন্য স্পেশাল শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে 15 থেকে 35 বছর বয়স্ক যারা নিরক্ষর, তাদের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা এই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। এইভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় যারা যারা পিছিয়ে পড়ে তাদের জন্য এইভাবে শিক্ষাদানের কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে চলমান শিক্ষার কেন্দ্র স্থাপন করতে হবে। বিভিন্ন নিয়োগকারী সংস্থার পরিচালিত কর্মী শিক্ষা ব্যবস্থা করে। বিভিন্ন নিয়োগকারী সংস্থা যারা চাকরি দিয়েছে তারা তাদের কর্মীদেরকে শিক্ষা দেবে, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দেবে। এটাও কিন্তু এই বয়স্কদের শিক্ষার ব্যবস্থা। মাধ্যমিকোত্তর স্তরে চলমান শিক্ষার ব্যবস্থা করা হবে, পাঠ্যপুস্তক প্রকাশ করা হয়। মাধ্যমিকের পরে যারা পড়াশোনার সুযোগ পায়নি তারা যাতে আবার সুযোগ লাভ করতে পারে তাদের চলমান শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয় পাঠ্যপুস্তক গ্রন্থাগার স্থাপন করা হবে। গণসংযোগ মাধ্যমগুলিকে বয়স্ক শিক্ষার কাজে ব্যবহার করা। গণসংযোগ মাধ্যম কোনগুলো? রেডিও, টিভি, সংবাদপত্র, এগুলো গণসংযোগ, এদেরকেও শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। তাছাড়া দূরাগত শিক্ষা, প্রয়োজন ভিত্তিক বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা বয়স্কদের জন্য করতে হবে। বয়স্কদের জন্য এই ধরনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইভাবে ব্যবস্থা করে তবে সাম্যের জন্য শিক্ষা সফল হবে। ঠিক আছে, তাহলে সাম্যের জন্য শিক্ষা নেই, তোমরা বলেছি 111 পেজটা কিন্তু রিপিট হয়ে গেছে। তোমরা পেজ নাম্বারগুলো দেখে পড়বে। এখানে ধরো তোমার প্রথম হচ্ছে আজ যেটা পড়লাম 109, এটা 110, 111, 112, 113, এখানে 111টা রিপিট হয়েছে, এটা বাদ যাবে। এরপর 114। তাহলে সাম্যের জন্য শিক্ষা কাদের জন্য? কাদের জন্য? নারীদের জন্য বলা হয়েছে, তারা পিছিয়ে আছে। তপশিলি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তপশিলি উপজাতি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলে যারা পিছিয়ে আছে, প্রতিবন্ধী বলা হয়েছে, আর বয়স্কদের কথা বলা হয়েছে। এইভাবে সাম্যের জন্য শিক্ষা, এইগুলো ন্যাশনাল পলিসিতে বলা হয়েছে। তাহলে আমরা 4টে অধ্যায় ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986-এর 4টে অধ্যায় আমরা আজকে আলোচনা করলাম। প্রথমটা হচ্ছে ভূমিকা, সেখানে কি বলা হয়েছে, কেন শিক্ষানীতিটা চেঞ্জ করা হলো, কেন গ্রহণ করা, সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা পড়েছি আমরা। 2 নম্বর পড়েছি আমরা শিক্ষা লক্ষ্য ও দায়িত্ব, দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অংশে কী কী লক্ষ্য বা কী কী দায়িত্ব। 3 নম্বর অধ্যায় জাতীয় শিক্ষা ব্যবস্থা কাঠামো, এটা তৃতীয় অধ্যায় বা তৃতীয় অংশে। আর 4 নম্বর অধ্যায় আমরা পড়েছি, এই 4 নম্বর অধ্যায়ে তোমরা পড়েছি আমরা যে তোমার হচ্ছে সাম্যের জন্য শিক্ষা, এর বিভিন্ন ওইগুলো আমরা পড়েছি। এই 4টে আমাদের অংশ, জাতীয় শিক্ষার 4টে অংশ আজকে আলোচনা হলো। তোমরা এগুলো দেখবে, এগুলো দেখে যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, এই বলে শেষ করলাম।